বাংলা ভাষায় কথা বলবার জন্য একদিন রাস্তায় তরুণ ছেলেমেয়েদের রক্ত ঝরাতে হয়েছিল। 21শে ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক, জব্বার, সুফিয়া, নূরজাহান এবং আরও অনেকে প্রাণ দিয়েছিলেন। শুধুই মাত্র ভাষার জন্যে শহীদ হয়েছিলেন এরা। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের সঙ্গে রয়েছেন এক বিশিষ্ট ব্যক্তিত্ব, যার কাজ সম্পর্কে, কাজের পরিধি নিয়ে আমরা সবাই কম বেশি জেনেছি, ডক্টর পবিত্র সরকার। আজকে মাতৃভাষা দিবস উপলক্ষে তাই ভাবলাম ওনার থেকে সরাসরি জেনে নিই ভাষা নিয়ে কিছু কথা। প্রথমে জানবো যে আপনি কেমন আছেন? আমি ঠিকই আছি, বয়স হয়েছে অনেক, ফলে যেরকম থাকা তার চেয়ে মোটামুটি ভালোই আছে, এটুকু বলা যায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে আমরা আসব, কিন্তু তার আগে আমরা একটু জেনে নেব যেটা ভাষা কি এবং কেন। ভাষা হচ্ছে একটা আশ্চর্য ঘটনা, যেটা শুধু মানুষের আছে। এটা হলো যাকে সাউন্ড বলে, ধ্বনি। হ্যাঁ, এই আওয়াজ জুড়ে জুড়ে শব্দ তৈরি হয়। যেমন ধরো ক, অ, ল, ও, ম, এই কটা আওয়াজ জুড়ে কলম তৈরি হলো। কলম তৈরি হলো, আবার এরকম আরও শব্দ তৈরি করে কলমের পাশে লাগিয়ে একটা বাক্য তৈরি হলো, তারও একটা অর্থ হলো। আমি কলম দিয়ে লিখি, এই আ মি তিনটে, আ ম ই, কেমন? তারপর ক, অ, ল, ও, ম পাঁচটা দিয়ে এইরকম করে জুড়ে জুড়ে বাক্য তৈরি হলো। আবার বাক্য জুড়ে জুড়ে অনর্গল ভাষা তৈরি হলো। যেমন আমি তোমার সঙ্গে কথা বলবো, অনেকগুলো বাক্য নদীর স্রোতের মতো জুড়ে জুড়ে তৈরি হয়ে যাবে। এর মধ্যে দিয়ে মানুষ অতি বিস্তারিত সূক্ষ্ম সরল অর্থ প্রকাশ করতে পারে। কেমন? আর কোনো প্রাণী পৃথিবীর এটা পারে না। বেড়াল, কুকুর, পাখি, তারা কেউ এই অর্থ প্রকাশ করতে পারে না এত সূক্ষ্মভাবে। কুকুর হয়তো এইটা বোঝাতে পারে, আমি ভয় পেয়েছি, আমার খিদে পেয়েছে, আমি রাগ করেছি, কিন্তু কুকুর এটা বলতে পারে না, আমি কাল সকালে খুব ভয় পেয়েছিলাম বা দুপুরবেলায় আমার খুব খিদে পেয়েছিল। কুকুর এটা বলতে পারবে না। সেই মুহূর্তের ব্যাপার একটা ডাক দিয়ে বা বুলি দিয়ে বোঝাতে পারে শারীরিক ব্যাপারটা। কিন্তু মানুষ যে কত সূক্ষ্ম অর্থ প্রকাশ করে, কোনো প্রাণী সেটা পারবে না, অন্য প্রাণী। কাজে এটা আমি বলবো যে প্রকৃতির একটা পক্ষপাত মানুষকে দিয়েছে, যে মানুষ ভাষাটা ব্যবহার করতে পারে। এবং এই হলো ভাষা, যা এখন পৃথিবীতে 7,000-এর একটু বেশি আছে। আগে ছিল 15,000-এর মতো, কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে হতে, অন্য ভাষার আক্রমণে মরতে মরতে এখন অর্ধেক ভাষা, 7,000-এর একটু বেশি ভাষা পৃথিবীতে আছে। আমাদের বাংলা তার মধ্যে ষষ্ঠ বা সপ্তম। এতগুলো ভাষার মধ্যে বাংলা ভাষা কিভাবে ষষ্ঠ পজিশনে এলো আপনার মনে হয়? এটা খুব স্বাভাবিক, মানে যত জনসংখ্যা হ্যাঁ, একটা ভাষা বলবে, সেই অনুযায়ী বলবে। বলা কিন্তু দু রকমের আছে। হ্যাঁ, এক হচ্ছে তুমি জন্মেছো সেই ভাষাটার মধ্যে, হ্যাঁ, সেটা জন্মগতভাবে বলছো। আবার তুমি শিখছো ভাষাটা, অন্য একটা ভাষা, সেটা তুমি বলছো দ্বিতীয় ভাষা হিসেবে, তৃতীয় ভাষা হিসেবে। কিন্তু জন্মগতভাবে বলছে যে ভাষা, সেই ভাষার হিসেবে, জনসংখ্যার হিসেবে বাংলা ষষ্ঠ, ষষ্ঠই বলা যায় এখন। সবচেয়ে বেশি বলে ইংরেজি। হ্যাঁ, ইংরেজি তার কারণ হচ্ছে ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, এতগুলো দেশ জন্মগতভাবে ইংরেজিটা বলে, শিখেও বলে, আমরা যেমন শিখে বলি। হ্যাঁ, তারপরে এইরকমভাবে না, চীনা, চীনা, হ্যাঁ, চীনা হচ্ছে সবচেয়ে বেশি। তো চীনা, ইংরেজি, আরবি এরকম করতে করতে আমাদেরটা ষষ্ঠ এসে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে 21শে ফেব্রুয়ারির ইতিহাস যদি দেখি, মানে কিভাবে একটা ভাষাকে
ধরে আন্দোলন তৈরি হলো, হ্যাঁ, আর কেন তৈরি হলো? না সেটার কারণ হচ্ছে অনেক সময় একটা দেশে বা রাজ্যে একাধিক ভাষা চালু হয়, সেগুলোর মধ্যে আবার একটা জাতিভেদ থাকে। উঁচু, তার ক্ষমতা বেশি উঁচু ভাষা, হ্যাঁ। কম ক্ষমতা একটু ভাষা। আর উঁচু ভাষাগুলো চেষ্টা করে কি, যত বেশি ক্ষমতা সেটা গ্রাস করবার চেষ্টা করে, যে আমাকে শিক্ষার ভাষা করতে হবে, লেখাপড়া শিখবে আমার। তুমি যে ভাষায় বলো না কেন জন্মগতভাবে, হ্যাঁ। তোমাকে লেখাপড়া শিখতে হবে এই ভাষায়। তারপরে আইন এই ভাষায় হবে। তারপরে শিক্ষার ব্যাপারটা তো আছেই, তাছাড়া আরও অনেক ব্যাপার, প্রশাসন, তার মানে এই সেখানে একটা ভাষার আধিপত্য, মানে কোনো একটা বিশেষ ভাষার আধিপত্য আধিপত্য এসে তৈরি যাচ্ছে। হয়। এখন যে ভাষাটার উপর চাপলো, ঘাড়ে চাপলো, উঁচু ভাষাটা, ক্ষমতাশালী ভাষা, সে ভাষার লোকেরা এটা মনে করতেই পারে, কেন আমার ভাষা খারাপ কি? আমার ভাষার তো যথেষ্ট বড় সাহিত্য আছে, অনেক কবি আছেন আমার ভাষায়, এরা পুরস্কার পেয়েছেন। আর ওদের ভাষাটা, আমার ভাষাটা সংখ্যাগরিষ্ঠের ভাষা, যেটা পূর্ব পাকিস্তানের বেলায় হয়েছিল, যে বাংলা ভাষা 56% লোক বলতো পাকিস্তানে, বুঝতে পারছো? 44% কম বলতো উর্দু ভাষা, কারণ সেখানে পাঞ্জাবি ছিল, অন্যান্য বেলুচ ছিল, এইসব ভাষা ছিল। ফলে বাংলা ভাষাকে অবহেলা করে যখন উর্দু ভাষা চাপিয়ে দেওয়া হলো, তার কারণ উর্দু ছিল প্রশাসকদের ভাষা, যারা শাসন করছে তাদের ভাষা, সে তখন বাঙালিরা আপত্তি করলো। 1947-48 থেকেই শুরু হয়েছিল। এমনকি পাকিস্তানের পার্লামেন্টে বাঙালি প্রতিনিধি ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে একসঙ্গে রাষ্ট্রভাষা, যুগ্মভাবে রাষ্ট্রভাষা করবার প্রস্তাব দিয়েছিলেন, সেটা অগ্রাহ্য হয়। তারপরে আস্তে আস্তে আন্দোলন গড়ে ওঠে। যেমন জিন্না এসে যখন ঢাকায় বলেন যে উর্দু শ্যাল বি দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান অনলি, তখন ঢাকার ছাত্ররা আপত্তি করে। তারপর আস্তে আস্তে ব্যাপারটা ঘোরালো হতে হতে 1952 21শে ফেব্রুয়ারি চলে আসে, তখন বিদ্রোহে পেটে পড়ে, নিহত হয়। শহীদ হন। এবং তখন পূর্ব পাকিস্তান একেবারেই ক্ষেপে যায়, রাজনৈতিক আন্দোলন হয়, পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ জিতে যায় আস্তে আস্তে। তারপরে রবীন্দ্র শতবার্ষিকীর আন্দোলন, রবীন্দ্রনাথের গান রেডিওতে বন্ধ করা হচ্ছে, শেখ মুজিবের আন্দোলন একসঙ্গে জমা হতে হতে তারপরে সেটা একেবারে ওই 71-এর মুক্তিযুদ্ধে ফেটে পড়ে। ভাষা আন্দোলনের তৎকালীন সময়ে মানে কিছু তরুণ, তখনকার যে তরুণ প্রজন্ম ছিল তারা একটা বিরাট ভূমিকা নিয়েছিল। আজকের সময়ে দাঁড়িয়ে এখনকার যে জেনারেশন বা প্রজন্ম, তাদের ক্ষেত্রে আপনার কি মনে হয়, মানে তারা ভাষাটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে? তাদের একটা অংশ ভাষা সম্বন্ধে খুবই সচেতন। এই যে অনেক আছে বাংলা পক্ষ বা ইত্যাদি, তারা বাংলা ভাষাকে ভালোবাসে এবং নানা রকম সংগঠন করে তারা চেষ্টা করছে বাংলা ভাষার সম্মান, হিন্দির তুলনায় ইংরেজির তুলনায় বাংলা ভাষার সম্মানটাকে বজায় রাখবার। কিন্তু যে প্রজন্ম, এই প্রজন্মের অধিকাংশই ব্যাপারটা সম্বন্ধে অচেতন বলে আমি মনে করি। তার কারণটা আর কিছুই না, তারা নয়, তার জন্য তারা দায়ী নয়, অভিভাবকেরা দায়ী। কারণ অভিভাবকেরা একটা ভুল ধারণা থেকে দলে দলে তাদের সন্তানদের ইংরেজি মাধ্যম স্কুলে পাঠাচ্ছেন এবং তারা বাংলা পড়তে অভ্যস্ত হচ্ছে না, বাংলা পড়তে উৎসাহ দেওয়া হচ্ছে না, স্কুলে বাংলা বলতে উৎসাহ দেওয়া হচ্ছে না, বরং শাস্তি দেওয়া হচ্ছে। এমনকি অভিভাবকেরাও বলছেন বাংলা বললে কেন, হয়তো রান্নাঘরে বেড়াল ঢুকেছে, বললো বেড়াল ঢুকেছে, ক্যাট বললে না কেন, বেড়াল বললে কেন, কেমন? ফলে অভিভাবকেরা এই ভুল ধারণাটা নিয়ে চলেছেন যে ইংরেজিটা শুধু পড়াচ্ছেন, শুধু নয় ইংরেজি মাধ্যম হিসেবে, যে তারা বাংলাটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, যে বাংলা না পড়লেও চলবে, বাংলা না বললেও চলবে। তার ফলে তাদের জন্য এমন একটা প্রজন্ম তৈরি হচ্ছে, যে প্রজন্ম হয়তো ভবিষ্যতে বাংলা বলবে না বা বাংলা পড়বে না।
এবং বাংলার সংবাদপত্র সাহিত্য সমস্ত কিছুর পাঠক কমে যাবে। এখনই যদি খোঁজ নাও দেখতে পাবে যে সংবাদপত্রের পাঠক সংখ্যা অনেক কমে গেছে, হ্যাঁ, বইপত্রের পাঠক সংখ্যা কমে গেছে। যদিও বাজারে কিন্তু কতজন ছেলে মেয়ে বাড়িতে বসে দেখবে যে তারা বাংলা বই হাতে নিয়ে বাংলা পড়ছে, সেটা সম্বন্ধে আমার খুব সন্দেহ এবং ভয় আছে। ফলে আমার মনে হয় আমরা খুব একটা ভয়ঙ্কর সময়ের জন্য তৈরি হচ্ছি, যখন বাংলা বলা এবং বাংলা পড়া এটা একটা ক্রমশ বিরল হয়ে আসবে। আর তার মাঝামাঝি কী হবে? মাঝামাঝি এই হবে একটা খিচুড়ি বাংলা আমরা বলতে শুরু করবো। এই খিচুড়ি বাংলা আমরা মধ্যবিত্তরা বলি কেমন, যে ইংরেজি শব্দ মিশিয়ে। আমি অ্যাকচুয়ালি তোমাকে এই কথাটা সাডেনলি বলে ফেলেছি, বাট তুমি রাগ করলে বলে সো আমি এই যে কথাগুলো, এই খিচুড়ি বাংলা এর মধ্যে ঢুকে যাবে। ফলে বাংলা ভাষার ভবিষ্যৎটা কি হবে তা নিয়ে ছেলেমেয়েরা লড়াই করছে, কিন্তু আমারও একটু দুশ্চিন্তা হচ্ছে। কিন্তু ঢুকে যাবে বলে না, এই যে এখন না কতগুলো টার্ম এসছে, মানে যেটা বলে বাংলিশ, তারপর হিঙ্গলিশ, মানে হিন্দি ইংরাজি মিশিয়ে বাংলিশ, মানে বাংলা আর ইংরেজি মিশিয়ে। আর এই ধরনের করে কিন্তু অলরেডি এই আমাদের বিশেষ করে জেন জি আমরা যেটাকে বলি, মানে ওরা কথা বলছে এটা সারা দেশেই। এটা মানে এটা শুরু হয়ে গেছে। তামলিশ আছে, মারলিশ আছে, পানলিশ আছে, কেমন, মানে এটা কি ভাষার ফিউশন? মানে এটা ফিউশন না, এটা হচ্ছে ঔপনিবেশিকতা, কলোনিয়ালিজম এক ধরনের। তার কারণ আমরা মনে করছি যে ইংরেজি মিশিয়ে খিচুড়ি ভাষা বললে আমি রাস্তার নিরক্ষর মানুষটার থেকে আলাদা হয়ে গেলাম, আমি ভদ্রলোক হয়ে গেলাম, আমি বাবু হয়ে গেলাম, কেমন, আমার সম্মানটা অনেক বেড়ে গেল, কেমন, আমি এই রিক্সাওয়ালা ভাইয়ের চাইতে আলাদা হলাম, বা বাজারে যে সবজি বিক্রি করে তার চেয়ে আলাদা হয়ে গেলাম, পোশাক আশাকে শুধু নয় কথাতেও আলাদা হয়ে গেলাম। এই যে একটা শ্রেণী বিভেদ তৈরি হয়েছে, এটা সমাজের পক্ষে ভালো না, কেমন। কিন্তু এই বিভেদ আমরা অন্যদের অবজ্ঞা করছি, আমরা ইংরেজি জানি বলে, ইংরেজি এইভাবে কথা বলি বলে। এইটা সমাজের পক্ষে একটা খুব অশুভ ব্যাপার। এটা বিদেশে নেই। বিদেশে শ্রেণীভেদ, আমেরিকায় দেখবে ব্যাংক প্রেসিডেন্ট, সে হয়তো যে লিফট চালায় তার কাঁধে হাত দিয়ে কথা বলছে, বন্ধুর মতো কথা বলছে, কেমন। শ্রেণীগত যে ভেদাভেদ বিষয়টা নেই। এই ভেদাভেদটা ভয়ঙ্কর এবং সঙ্গে সঙ্গে মানে সমাজের পক্ষে ভালো নয়। ফলে এইরকম একটা ভুল ধারণা, একটা কি বলবো মায়া মধ্যে আমরা বাস করছি, যে আমরা খুব ভালো আছি, অন্য মানুষেরা কিভাবে বাঁচছে সেটা নিয়ে আমরা ভাবছি না একেবারে। কিন্তু এখানে আরেকটা বিষয় আসছে না, এই ভাষা নিয়ে যেহেতু শ্রেণীভেদের কথাটা বললেন, যেমন ধরুন আমাদের কোনো সমস্যা হয়েছে, কিছু সমস্যা, এবার আমি এটা ব্যক্তিগত অভিজ্ঞতার ক্ষেত্রে দেখেছি, আবার অন্যান্য ক্ষেত্রেও দেখেছি। যখন আমরা এই কাস্টমার কেয়ার বা এই ধরনের হেল্পলাইন সার্ভিসে ফোন করি, এই ধরনের গ্রাহক পরিষেবার ক্ষেত্রে, বা পুলিশ স্টেশনে, ধরুন আপনি একটা থানায় ডায়েরি লিখতে গেছেন, কোনো কিছু হারিয়ে গেছে, বাংলা ভাষায় আপনি যে চিঠিটি লিখছেন, আর বা ফোন করে যখন ওই ল্যাঙ্গুয়েজের নম্বর টিপতে হয়, কোন ভাষায় কথা বলবেন, বাংলা ভাষায় যখন কথা বলছেন, যেই মুহূর্তে আপনি ইংরেজি ভাষাতে করছেন, গুরুত্ব আলাদাভাবে সেটাকে দেখা হচ্ছে এটার কারণ ওই ঔপনিবেশিক মনোভাব। কারণ আমরা রাজা, ইংরেজি হচ্ছে রাজার ভাষা, এককালে রাজার ভাষা, আমরা দীর্ঘদিন আমরা তাদের সেই অধীনে ছিলাম। আমরা রাজার জাত হয়ে গেলাম। যে ইংরেজি বলছি আমরা রাজার এই আত্মীয় স্বজন ভাই বেরাদর হয়ে গেলাম, আমরা আর এই কালা আদমি রইলাম না। ইংরেজি বলার সঙ্গে সঙ্গে আমরা ভেতরে ভেতরে সাদা মানুষ হয়ে গেলাম। এরকম একটা ছদ্ম ভুয়ো অহমিকা বোধ আমাদের তৈরি হয়। এবার আপনি যে বললেন না যে রাস্তার লোকটি যে আছে, মানে যে একদম রিক্সাওয়ালা বা যিনি দিনমজুর, সে তার থেকে আমি আলাদা, মানে সেটা বোঝানোর জন্য আমরা এই ভাষায় কথা বলছি। আবার এই যে শ্রমিক শ্রেণী বা তারাও তো আজকাল দেখা যাচ্ছে যে অন্য রাজ্যের ক্ষেত্রে যখন যাচ্ছে, আক্রমণের শিকার হচ্ছে ভাষার কারণে। আবার ভাষা নিয়ে কোনো সরকার থেকে বিবৃতি দিয়ে দেওয়া হচ্ছে যে এই ভাষাটি বলা মানে সেটা অন্য দেশের, যে তকমা দিয়ে দেওয়া হচ্ছে। সেটা তো অন্য রাজনীতি। হ্যাঁ, সেটা হচ্ছে একটা সেটা তো ভাষার রাজনীতি। সাম্প্রদায়িকতা। এটা জন্য ভাষা দায়ী নয়,
এটার জন্যে রাজনীতির মধ্যে যে সাম্প্রদায়িকতার বিষ ঢোকানোর চেষ্টা হচ্ছে সেইটা দায়ী। অর্থাৎ একটা ভাষা বললেই তাকে আমরা একটা ধর্মের লোক বলে ধরে নিচ্ছি, আর সেই ধর্মের লোক বলে ধরে নিলেই তাকে আমরা একটা বিশেষ দেশের লোক বলে ধরে নিচ্ছি। আমাদের দেশের নয়, প্রতিবেশী দেশ ঘুষপেটিয়া বা ঢুকে পড়েছে। কেমন সে সম্পূর্ণ ভুল ধারণা হতেই পারে অনেক ক্ষেত্রে। কাজেই সেই কারণে এক ধরনের রাজনীতি এইটে ভারতের অন্যান্য অঞ্চলের মানুষদের বোঝাবার চেষ্টা করছে, নিরক্ষর মানুষদেরও বোঝাবার চেষ্টা করছে। দেখো, বাংলা যারা বলে তারা কিন্তু ওই ধর্মের লোক, ওই দেশের লোক, কাজেই ওরা তোমার শত্রু। এই যে ভয়ঙ্কর একটা ভুল ধারণা চাপিয়ে দেবার চেষ্টা হচ্ছে, তারই শাস্তি পেতে হচ্ছে আমাদের পশ্চিম বাংলার অনেক বাঙালি নাগরিকদের, যারা যে ধর্মেরই হোক, যারা হিন্দুও হতে পারে, মুসলমানও হতে পারে, কিন্তু শাস্তি তাদের পেতেই হচ্ছে ভুল ধারণা থেকে। কারণ সব দেশের মানুষের মধ্যে এই আলোকিত ধারণাটা নেই যে না, এরা আমার দেশের মানুষ, এই যে ধর্মেরই হোক আমার দেশের নাগরিক, এদের দেশের যে কোনো জায়গায় গিয়ে কাজ করার অধিকার আছে, বাড়ি করার অধিকার আছে, কথা বলার অধিকার আছে। আপনি বোঝেন না যে একটা সময় আসবে যখন ভাষার মানে বাংলা ভাষার ক্ষেত্রে এটা হতে পারে, একটু আগে বললেন যে হারিয়ে যেতে পারে ইত্যাদি, কিন্তু এখন মানে এটা যেটা শুরু হয়ে গেছে অলরেডি, এই যে এআই এর ব্যবহার করে, চ্যাট জিপিটির ব্যবহার করে একটা লেখা বাংলা ভাষায়, হ্যাঁ, অনেক ক্ষেত্রেই যেটা হচ্ছে একটা কোনো বিষয় নিজে না লিখে সেটা একদম একটা রোবটিক ভাষাতে লিখে সেটা সোশ্যাল মিডিয়াতে হোক, সেটা পেপার প্রেজেন্টেশন হোক বা পরীক্ষার খাতায় হোক, মানে বিভিন্ন অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তারা লিখে দিচ্ছে, ইভেন সেখান থেকে কবিতাও লিখে দিচ্ছে। মানে সেটা নিয়ে আপনার মানে কি মনে হয়? না, চ্যাট জিপিটি তো মানুষের পরিশ্রমকে, চিন্তাকে বাঁচাবার জন্যে মানুষই উদ্ভাবন করেছে। ফলে চ্যাট জিপিটির সুবিধা অনেকেই নেবে। এমনকি চ্যাট জিপিটি কথাটা বাংলায় এলেও আমার কোনো আপত্তি নেই, কারণ বাংলা ভাষা যে কোনো ভাষার মতোই অনেক শব্দ ব্যবহার করতে করতে ঢুকিয়ে নেয়। এই টেবিল চেয়ার আমরা যেমন ঢুকিয়ে নিয়েছি, ফ্যান ঢুকিয়ে নিয়েছি। কিন্তু আমি জানি না চ্যাট জিপিটির ব্যবহার করতে করতে মানুষের নিজের ভাববার ক্ষমতাটা কমে যাবে কিনা, এটা বৈজ্ঞানিকেরা এটা নিয়ে ভাবছেন, তারাই আমাদের বলবেন। আমি আমি সেই ধরনের মনোবিজ্ঞানী নই যে সত্যিকারের সুদূর প্রসারী প্রতিক্রিয়াটা কি হবে আমি বলতে পারবো না। কিন্তু আমার মনে ভয় হচ্ছে, কারণ আমি দেখেছি বিদেশে যারা বেশি ক্যালকুলেটর ব্যবহার করেছে তাদের মুখে মুখে অঙ্ক করার ক্ষমতাটা কমে গেছে। আমাদের যেমন মানুষাঙ্ক বলা হতো না, মনে মনে অঙ্ক করতাম, তাদের সেই ক্ষমতাটা কমে গেছে। তারা 2 2 4 হয়তো যোগ করতে পারে, কিন্তু অনেক ভালো অঙ্ক তারা করতে পারে না, হয়তো গুণ করতে পারে না। কেমন সেক্ষেত্রে তাদের সাহায্য নিতে হয়, হ্যাঁ, একটা সাহায্য, ডিভাইসের। হ্যাঁ, সেই সেই হচ্ছে ভয় যে মানুষ এআইকে কতটা ছাড়বে, কতটা নিজের হাতে রাখবে। এআই এর ক্ষেত্রে তো এই স্বতন্ত্র বোধটাও তো এটা থাকে না, মানে একটা প্যাটার্ন, মানে একটা গঠন থাকে নিজস্ব বলার, যেটা দেখলেই বোঝা যায় যে এটা নিজে লেখেনি বা নিজে বলছে না বা কিন্তু এই থেকে। চিন্তার ক্ষেত্রে এআই হয়তো অনেকটা সাহায্য করবে, সৌন্দর্যের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে এআই কতটা পারবে আমি জানি না। কবিতার ক্ষেত্রে, ছবি আঁকার ক্ষেত্রে, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে মানুষই প্রভু, তার হাতে প্রভুত্বের জায়গাটা রাখতে হবে। এআইকে হুকুম দিয়ে আমি অনেক কাজ করিয়ে নেব, কৃতদাসকে যেমন আগে খাটিয়ে নিত, যন্ত্রকে যেমন আমরা খাটিয়ে নিচ্ছি, এআই তো একটা যন্ত্রই। ওটাকে টুলস হিসেবে ব্যবহার করা। কিন্তু যন্ত্রকে দিয়ে আমরা কবিতা লিখিয়ে নিতে পারবো না, যে কবিতা আমাদের সম্পূর্ণরূপে মানে তৃপ্তি দেবে। যন্ত্রকে দিয়ে একটা গীতাঞ্জলি লিখিয়ে নিতে পারবো না, একটা শেক্সপিয়ারের নাটক লিখিয়ে নিতে পারবো না।